Hello, welcome back to my channel. This is the continuation of the series Digital Platform and Rural Entrepreneurship Part 2. এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং একজন গ্রামীণ উদ্যোগপতি বা রুরাল এন্টারপ্রেনারদের মধ্যে কিরকম সম্পর্ক, তারা কিভাবে ডিজিটাল মিডিয়াম কে ব্যবহার করতে পারে বা কি কি অপশন আছে এবং ডিজিটাল মিডিয়ামের সুবিধা অসুবিধা সেই নিয়ে একটা প্রাথমিক আলোচনা আমরা করেছিলাম। আজকের ভিডিওতে সেটাই আলোচনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা বুঝবো যে একজন যে রুরাল এন্টারপ্রেনার সে ডিজিটাল মিডিয়ামকে কিভাবে তার ব্যবসার কাজে ব্যবহার করতে পারে। এবার একটা বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে যে ডিজিটাল মিডিয়ামের মধ্যে অনেকগুলো টুল অ্যাভেলেবেল আছে, অনেক রকম ভাবে আমরা ডিজিটাল মিডিয়ামকে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা কিন্তু সবার জন্য এক নয়। মানে একটা কমন একটা ডিজাইন বানিয়ে ফেললাম এবং সেটাই সবাই আমরা ব্যবহার করলাম বা প্রয়োগ করলাম, সেইভাবে কিন্তু কখনোই ডিজিটাল মিডিয়াম কাজ করতে পারে না ভালোভাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে একজন গ্রামীণ উদ্যোগপতিকে বুঝতে হবে যে তার অবস্থান কোথায়, সে কোথা থেকে কাজ করছে, তার আশেপাশের বাজার, তার কাস্টমার বা যে ক্রেতা তার ধরন কতটা, তারা মানে কি ধরনের পদ্ধতিতে ব্যবসা করছে বা ক্রেতারা কতটা টাকা ইনভেস্ট করছে বা খরচা করছে গ্রামীণ উদ্যোগপতিদের বানানো জিনিস কেনার জন্য। এবং তার সাথে সাথে হয়ে যাচ্ছে যে সে অ্যাকচুয়ালি তার যে এলাকায় যেখানে সে থেকে কাজ চালাচ্ছে সেইখানের মধ্যে কানেক্টিভিটি কেমন আছে, এরকম অনেক কিছু উপাদানের উপর ভিত্তি করে কিন্তু একজন গ্রামীণ উদ্যোগপতি ডিজিটাল মিডিয়ামকে ব্যবহার করার যে 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 প্রয়োগটা বা ব্যবহারটা ঠিকভাবে করতে পারে। তাই এটা কোনো একটা স্ট্যান্ডার্ড একটা কোনো প্রসেস বা নির্দিষ্ট কোনো প্রসেস নয়, এটা হচ্ছে কাস্টমাইজড বা আমরা বলতে পারি একজন তার গ্রামীণ যে ব্যবসা সে কিভাবে তার ডিজিটাল মিডিয়ামকে ব্যবহার করবে সেটা অনেক কিছু উপাদানের উপর নির্ভর করে। তাই অবশ্যই যদি পশ্চিমবঙ্গ থেকে কেউ তার ব্যবসা চালাচ্ছেন, আরেকজন ধরুন দক্ষিণ ভারত থেকে বা সাউথ ইন্ডিয়া থেকে তার ব্যবসা চালাচ্ছেন, দুজনের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মিডিয়ামকে ব্যবহার করার পদ্ধতি বা স্ট্র্যাটেজি একরকম হবে না। তো আজকে আমরা এটা একটু বুঝি যে অ্যাকচুয়ালি আমাদের ভুলটা কোথায় হয়। আমরা সবাই জানি যে ডিজিটাল মিডিয়ামে অনেক কিছু প্ল্যাটফর্ম বা কম্পোনেন্ট বা উপাদান আমাদের কাছে হাতের কাছে আছে, যেমন সেখানে আমরা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, আমরা সেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি, সেখানে আমরা ব্লগ বা ভ্লগ ব্যবহার করতে পারি, আমরা ইমেল ব্যবহার করতে পারি। কিন্তু তবুও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ সেক্ষেত্রে ডিজিটাল মিডিয়াম ব্যবহার করে খুব সফলভাবে ব্যবসাটা করে, আবার সেই একই উপাদান ব্যবহার করে অনেকেই কিন্তু সফলতা পাচ্ছেন না। তাহলে গ্যাপটা কোথায়, সেই গ্যাপটা আমাদের প্রথমে বুঝতে হবে। এবং সেটা বোঝার জন্য আমাদেরকে একটা টার্ম এখানে বুঝতে হবে যার নাম হচ্ছে ডিজিটাল মিডিয়াম ইকোসিস্টেম বা ডিজিটাল ইকোসিস্টেম। এবার ইকোসিস্টেম ব্যাপারটা কি? ইকোসিস্টেম একটা হচ্ছে এমন একটা, সহজ কথায় বলতে গেলে এমন একটা সিস্টেম, একটা পদ্ধতি যেখানে একজন আরেকজনের সঙ্গে বিভিন্ন পথে যুক্ত থাকে, একটা নেটওয়ার্কের মতো। বা যদি আরেকটু ভাবে বলি, একটা উদাহরণ দিই, যে একটা মাকড়সা যখন জাল বোনে তখন আমরা কি দেখি যে মাকড়সা একটা কেন্দ্র থেকে জাল বোনা শুরু করে এবং ধীরে ধীরে তার জালটাকে সে স্প্রেড করে, সে ছড়িয়ে দেয় চারিদিকে, এবং সেই জালের প্রত্যেকটা সুতো কিন্তু একজন আরেকজনের সঙ্গে যুক্ত। তাহলে এইভাবে যদি আমরা কল্পনা করি বিষয়টাকে, তাহলে আমরা নেটওয়ার্ক ব্যাপারটাকে বুঝতে পারবো। তো ডিজিটাল ইকোসিস্টেম এরকম একটা নেটওয়ার্ক, সেখানে অবশ্যই মাকড়সার সুতো দিয়ে যুক্ত নয়, কিন্তু যুক্ত কি কি আছে? সেখানে যুক্ত আছে বিভিন্ন ডিজিটাল মিডিয়ামের যে কম্পোনেন্ট বা উপাদানগুলো আছে সেগুলো যুক্ত আছে, প্ল্যান যুক্ত আছে, প্রোগ্রাম যুক্ত আছে, স্ট্র্যাটেজি যুক্ত আছে। এবং কেন যুক্ত আছে, কারণটা কি? কারণটা হচ্ছে যে যাতে আমরা ডিজিটাল মিডিয়াম ব্যবহার করে কি করতে পারি, আমাদের যে ব্যবসা, সেই ব্যবসাতে যে জিনিসটা আমরা তৈরি করছি সেটা একটা প্রোডাক্ট হতে পারে, একটা জিনিস হতে পারে, অথবা একটা সার্ভিস হতে পারে। তো যেটাই করছি সেটাকে যেন আমরা বাকি সবার কাছে আমরা প্রমোট করতে পারি, সবার কাছে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, সবার সামনে দেখাতে পারি যে হ্যাঁ আমরা আমাদের ব্যবসায় এই জিনিসটা বানাচ্ছি, এটা দেখতে এরকম, তার দাম এরকম, এরকম ভাবে পাওয়া যায়,
এই কমিউনিকেশন বা যোগাযোগটা করতে পারি, এবং সেই যোগাযোগের মাধ্যমে আমরা সচেতনতা বাড়াবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জিনিসটা ব্যবসা বা বিক্রির ক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ট্রানজাকশন করব, সবকিছু করব। এবং এই সমস্ত বিষয়টা আমরা ডিজিটালি করছি, তাহলে এটা একটা নেটওয়ার্কের মতো, একজনের সঙ্গে একজন যুক্ত হয়ে আছে। তো এটাকে আমরা বলি ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেম। তো ইকোসিস্টেমটা খুব জরুরি, মানে বোঝা জরুরি। তাহলে এবার যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেমটা কাজ করার জন্য 3টে ধরনের কম্পোনেন্ট সেখানে থাকে, বা 3 ধরনের কম্পোনেন্ট নিয়ে সে কাজ করে। এবং এই কম্পোনেন্টগুলোর মাধ্যমে ম্যানুফ্যাকচারার এবং কাস্টমার, মানে এখানে কি গ্রামীণ উদ্যোগপতি এবং যারা ক্রেতা, হ্যাঁ, বা কাস্টমার, তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে দেয় এই 3 ধরনের কম্পোনেন্ট। সেটা কি কি? প্রথম কম্পোনেন্টের যার নাম হচ্ছে ওন্ড মিডিয়া, মানে যে ধরনের মিডিয়া কে আমরা নিজেরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। যেমন সোজা সোজা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়েবসাইট, ধরুন আপনার একটা ব্যবসা আছে এবং সেই ব্যবসার জন্য আপনি একটা ওয়েবসাইট বানালেন। ওয়েবসাইট মানে কি? যখন আমরা আমাদের ডিজিটাল মিডিয়ামে ইন্টারনেটে কোনো কিছু সার্চ করছি সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সার্চ ইঞ্জিন মানেটা কি? সার্চ ইঞ্জিন মানে হচ্ছে এমন কিছু ধরনের অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা যে কোনো বিষয় নিয়ে খোঁজ করতে পারি। ইন্টারনেট সেখানে আমাদের খোঁজটা করে আমাদের সঠিক তথ্য এনে দেবে। যেমন আমরা গুগল অনেকে ইউজ করি, তাহলে গুগল ক্রোম ইউজ করছি বা মাইক্রোসফট এজ ইউজ করছি, যাই ইউজ করছি না কেন সার্চ ইঞ্জিন, সেখানে আমি যদি আমার ব্যবসা নিয়ে কেউ সার্চ করে তাহলে সেখানে যেন রেজাল্টে আমার ব্যবসা সম্পর্কে একটা সুন্দর একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট আসে। ওয়েবসাইটটা হচ্ছে আমার নিজস্ব কন্ট্রোল। কেন? কারণ আমি নিজে ওয়েবসাইটটা বানিয়েছি। ধরুন আমি নিজে নাও বানাতে পারি, আমি কাউকে পয়সা দিয়েছি, সে আমার হয়ে ওয়েবসাইটটা বানিয়েছে। এবার একটা ওয়েবসাইট বিভিন্ন রকম হতে পারে। সেটা যদি আমি অনেক বেশি সেখানে পয়সা দিই তাহলে সেখানে অনেক ধরনের অপশন, অনেক ধরনের লেখা, ভালো কোয়ালিটির ছবি সেটা হতে পারে। অথবা যদি আমি একটা মাঝামাঝি খরচা করে একটা ইনফরমেশন বা আমার ব্যবসাটা কি নিয়ে সেই বিষয়গুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটা বেসিক ওয়েবসাইট ডিজাইন করি, তাতেও কিন্তু কাজ চলতে পারে। উদ্দেশ্যটা হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছানো। তো সেইখানে ওয়েবসাইট আমরা কিন্তু একটা ভালো মাধ্যম, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ইকোসিস্টেম, ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেমের একটা কম্পোনেন্ট বানাতে পারি। এবং ওয়েবসাইটের মধ্যে কোন ছবিটা দেব, কোনটা দেব না, কি তথ্য দেব, কি তথ্য দেব না, সমস্ত কিছু আমাদের কন্ট্রোলে থাকবে, কারণ এটা কে বানিয়েছে? আমরা নিজে। ঠিক আছে। এছাড়া হতে পারে ব্লগ। ব্লগ মানে কি? যেখানে বেসিক্যালি ইন্টারনেটের মধ্যে, মানে ওয়েব পেজের মধ্যেই বা পেজের মধ্যে আমরা আমাদের ব্যবসা সম্পর্কিত কিছু লেখা লিখবো, এবং সেই লেখাটা কিন্তু অনেকটা হবে কনভারসেশন, মানে যেন কথা বলছি এমন একটা টোনে। যেমন আমি কাউকে জানাচ্ছি যে আমি, আমার একটা ব্যবসা আছে, সেই ব্যবসার মধ্যে ধরুন উদাহরণস্বরূপ যে আমি একটা ছোট আমার একটা ব্যবসা আছে যেখানে আমি চাউমিন বানাই। তাহলে আমি সেখানে এক ধরনের ব্লগের মধ্যে আমি লিখলাম যে আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে বেড়াতে গিয়ে কোথাও কিছু রাত্রিবেলা পৌঁছেছি, সেখানে কোনো খাবার দোকান ছিল না, কিন্তু আমার কাছে ছিল আমার চাউমিনের প্যাকেট। যেহেতু আমি ব্যবসার কাছে গেছি তাই আমার কাছে কিছু স্যাম্পল ছিল, তাহলে আমি রাত্রিবেলা হোটেলে গিয়ে আমার চাউমিনটাই কিন্তু সেখানে রান্না করে খাইয়েছি, এবং ইট টেস্ট রিয়েলি হেভেনলি। কারণ কি, এতক্ষণ খিদের পর এত সুন্দর হেলদি টেস্টি চাউমিন। তার মানে কি, আপনি কোথাও কিন্তু বলছেন না যে কাস্টমারকে চাউমিনটা কিনুন, কিন্তু আপনি ওদেরকে কি জানাচ্ছেন? যে আপনি একটা গল্প বলছেন। সেই গল্পের মুখ্য ভূমিকা বা হিরো যদি বলা যায় সেটা কিন্তু চাউমিন, এবং সেই চাউমিনটা কোথাকার চাউমিন? আপনার বানানো চাউমিন। এরকম ভাবে আমরা একটা কমিউনিকেশন করছি, একটা ইন্টারাকশন করছি। সেইভাবে যখন আমরা কোনো কিছু লেখা লিখি, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ব্যবসার প্রচার। তো সেরকম ভাবে ব্লগ হতে পারে, এবং তার সঙ্গে আপনি ছবি দিতে পারেন। ধরুন আপনি যাচ্ছেন, যেমন এই গল্পটাই বললাম, ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন, তো ট্রেনের ছবি, ওখানে গিয়ে পৌঁছেছেন, চাউমিন যখন বানিয়েছেন প্লেটের মধ্যে চাউমিনের ছবি, এ সমস্ত কিছু। তো সেটা হতে পারে। এবার এইটাই যদি আমরা একটা ভিডিও করে করতাম, যেমন আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি না, এরকম যদি ভিডিও করে করি, আপনার মোবাইলের ছোট্টতে ভিডিও বানালেন সেটা নিয়ে, এবং সেটাকে আপনি আপলোড করলেন, তখন সেটাই হয়ে যাবে ভ্লগ, VLOG। ঠিক আছে, ভিডিও লগ।
এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের মিডিয়া করতে পারি। সোশ্যাল মিডিয়াতেও কিছু দূর অব্দি নিজের কন্ট্রোলে কিন্তু করা যায়। ধরুন আপনি আপনার ব্যবসার একটা পেজ আছে, ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক, সেখানে আপনি লাইভ করেন, সেখানে আপনার প্রোডাক্টে বিভিন্ন ধরনের ছবি সময় সময় দেন, বিভিন্ন ধরনের অফার দেন, তো সেইটা কিন্তু কিছুটা আপনার কন্ট্রোলে আছে। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াও কিন্তু আপনার ওন্ড মিডিয়া। তাহলে এটা হলো একটা কম্পোনেন্ট। ওকে, আমি বলেছিলাম কটা কম্পোনেন্ট থাকবে, টোটাল 3টে কম্পোনেন্ট থাকবে। তাহলে প্রথম কম্পোনেন্ট কি? ওন্ড মিডিয়া, নিজের অধিকারে যে মিডিয়াটা আছে, নিজের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে যে মিডিয়াটা আছে সেইটা, এটা একটা হলো। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে আর্নড মিডিয়া। আর্নড মানে অর্জন করা। এবার এই আর্নড মিডিয়া কি? আপনার কন্ট্রোলে নেই, কিন্তু আপনি সেটা কি করেছেন? অর্জন করেছেন। কিভাবে অর্জন করেছেন? ধরুন আপনি, যেমন আগের উদাহরণটা দিয়েই বলি, চাউমিন যখন বিক্রি করছেন, আপনার চাউমিন যদি ভালো লোকে লাগে, তাহলে লোকেরা অটোমেটিক্যালি নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে, হোয়াটসঅ্যাপে, অনলাইন প্ল্যাটফর্মে এটা নিয়ে কথা বলবে, রেটিং দেবে। আমরা যখন ধরুন বিভিন্ন ই কমার্স সাইট খুলি, ধরুন অ্যামাজন, ফ্লিপকার্ট যখন খুলছি, তখন আমরা কোনটা জিনিস কেনার আগে নিচে কাস্টমার রিভিউ পড়ি, কটা স্টার দেওয়া আছে সেটা দেখি। ঠিক সেভাবেই আপনার প্রোডাক্ট নিয়ে যে স্টার দেওয়া হচ্ছে, কিছু লেখা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আপনি ওদেরকে বলেননি, ওরা নিজের থেকে করেছে অর্গানিক্যালি। এ কথাটাকে বলা হয় অর্গানিক্যালি। তার মানে আপনি এটাকে কৃত্রিম ভাবে করাননি, ওরা নিজেরাই খুশি মনে করেছে। হ্যাঁ, এবার এখানে ব্যাপার আছে, কারোর যদি ভালো লাগে সে যেমন ভালো ভালো লেখে, ভালো ভালো স্টার দেয়। কেউ যদি খারাপ, তার যদি পছন্দ না হয়, তাহলে সে কিন্তু নেগেটিভ রিভিউ দেবে, সেটাও হতে পারে। কিন্তু সবটাই কিন্তু আর্নড, আপনি অর্জন করেছেন। তাহলে ভালোভাবে ব্যবসা করলে, ভালো প্রোডাক্ট বিক্রি করলে আপনি সুনাম বা গুডউইল যেমন অর্জন করেন, ঠিক সেভাবে এখানেও আপনি অর্জন করবেন। সেখানে কাস্টমার রিভিউ, অনলাইন পিআর, ওয়ার্ড অফ মাউথ, মানে হোয়াটসঅ্যাপে শেয়ার, এই সমস্ত কিছু করে আপনি কি করতে পারেন? নিজেদের ব্যবসাকে ডিজিটালি অ্যাভেলেবল করাতে পারেন। তো এটা হচ্ছে আর্নড মিডিয়া। তাহলে ওন মিডিয়া হয়ে গেল আর আর্ন মিডিয়া হয়ে গেল। বাকি রইল কি? বাকি রইল 3 নাম্বার, যেটা হচ্ছে পেইড মিডিয়া, যেখানে আপনি মিডিয়াতে বা অনলাইন প্ল্যাটফর্মে আপনার জিনিসপত্র, মানে আপনার যে ব্যবসার যে যা যা জিনিস নিয়ে করছেন, সেই বিষয়ে যেন পৃথিবীর যে কোথাও কেউ সার্চ করে সেখানে যেন আসে, সার্চ রেজাল্টে যেন আপনার ব্যবসা সম্পর্কিত ইনফরমেশন শো হয়, সেই জন্য আপনি কি করেছেন? পেমেন্ট করেছেন। তার মানে এটা অর্গানিক্যালি নয়, এটা কিন্তু আর্টিফিশিয়াল বা কৃত্রিম ভাবে আপনি পে করেছেন, যার ফলে অ্যাডভার্টাইজমেন্টটা এসছে। যেমন আমরা কি করি, আমরা যদি অনেক সময় আমাদের ব্যবসার পোস্টার ছাপাতে চাই অথবা পত্রিকায় দিতে চাই, তখন আমরা যেমন পয়সা দিই ছাপানোর জন্য, সেইভাবে ডিজিটাল মিডিয়াকে যদি আপনি পয়সা দেন, যে আপনার ব্যবসা সম্পর্কিত ইনফরমেশন আসবে। আমরা গুগল সার্চ করলাম যে বেস্ট লোকাল চাউমিন ম্যানুফ্যাকচারার, প্রথমেই আপনার নামটা এলো। এটা কিভাবে এলো? আপনি গুগল অ্যাডস কে সেখানে পয়সা দিয়েছেন বা প্রমোশন করেছেন বা ইউটিউবে পেড প্রমোশন করেছেন। সেভাবে আমরা পেড মিডিয়া হিসাবে কিন্তু আমাদের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে পারি। তাহলে কাস্টমার এবং ম্যানুফ্যাকচারার, এই দুজনের যে যোগসূত্র, এই যোগসূত্র 3টে পথ হয়ে যেতে পারে। একটা হতে পারে ওন মিডিয়া, একটা হতে পারে আর্ন মিডিয়া, আর একটা হতে পারে পেড মিডিয়া। তো আপনার চয়েস, আপনি 3টেকেই কাজে লাগাতে পারেন, অথবা যে কোনো একটাকে, অথবা যে কোনো দুটোকে, অথবা আপনার মনে হলো যে বছরের কোনো একটা সময় যেখানে খুব বিক্রির সম্ভাবনা বেশি, সেখানে আপনি 3টে মিডিয়ামকে কাজে লাগাচ্ছেন। আর অন্য সময় যেগুলো একটু কোল্ড ফেস, যেখানে মানে বিক্রি একটু কম হয়, সেখানে আপনি এত পয়সা খরচা না করেন, আপনি সিলেক্টিভ কোনো মিডিয়াকে চুজ করলেন। সেইভাবে আপনি আপনার কি করতে পারেন? ডিজিটাল যে কম্পোনেন্ট গুলো আছে বা ডিজিটাল মিডিয়া যেগুলো আছে, সেগুলোকে আপনি নিজে ঠিক করতে পারেন, এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড থাকবে, মানে কাস্টমারের সঙ্গে ম্যানুফ্যাকচারিং কানেকশন এইগুলোর পথে দিয়ে যাবে, এবং যার ফলে একটা সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি হবে। এবং এখানে একটা কথা যেটা আছে, সেটা হচ্ছে যে যখনই আমি কোনো মিডিয়া ব্যবহার করছি, সেটা ওন মিডিয়া হোক, পেড মিডিয়া হোক, আর্ন মিডিয়া হোক, সেখানে আমাদের জিনিস মাথায় রাখতে হবে যে কন্টেন্ট, মানে আমি কি লিখছি বা লোকে কে লিখছে, ঠিক আছে, সেই লেখাটা খুব জরুরি। কারণ লেখার উপর ভিত্তি করে অনেকগুলো জিনিস হয় অনলাইনে। যেমন ধরুন, যেমন গুগল ধরুন কেউ সার্চ করলো যে বেস্ট লোকাল চাউমিন ম্যানুফ্যাকচারার, তাহলে এখানে দেখুন কি কি ওয়ার্ড আছে? বেস্ট, লোকাল, চাউমিন, ম্যানুফ্যাকচার। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যাতে বোঝা যায় সহজভাবে। এই 4টে হচ্ছে ডিজিটাল দুনিয়াতে একে বলা হয় কি ওয়ার্ডস, মানে শব্দ যেগুলো খুব গুরুত্বপূর্ণ।
তাহলে গুগল কাজটা কি করে করবে? ধরুন আমি যদি বাড়িতে বসে টাইপ করি যে বেস্ট লোকাল চাউমিন ম্যানুফ্যাকচারার, তাহলে গুগল কিন্তু এই 4টে শব্দ নিয়ে খোঁজা শুরু করবে, যে যেখান থেকে আমি সার্চ করছি সেই জায়গাটাকে লোকাল ধরে তার আশেপাশে এলাকার মধ্যে কোথায় কোন ওয়েবসাইট, কোন ওয়েব পেজ, কোন ব্লগ, কোন ভ্লগ, কোন সোশ্যাল মিডিয়া, কোথায় এই বেস্ট লোকাল চাউমিন ম্যানুফ্যাকচারিং 4টে সিমিলারিটি খুঁজে পাচ্ছি। বুঝা গেল? যে কন্টেন্ট বা যে লেখার মধ্যে সবচেয়ে বেশি এটা বারবার আসবে, সেই সার্চ রেজাল্টটাই কিন্তু গুগল প্রথম দিকে দেখাবে। হ্যাঁ, এবং এখানে আপনি যদি গুগলকে পয়সা দিয়েছেন যে আপনারটাকে দেখাবে, সেখানে কিন্তু আপনার দেখাবে, কিন্তু অবশ্যই সেখানে এই বেস্ট লোকাল চাউমিন ম্যানুফ্যাকচারের কথাটা থাকতে হবে। তাহলে কিওয়ার্ডস, তারপরে কি লেখা হচ্ছে, কন্টেন্ট, কারণ অনলাইনে তো আমরা জিনিসটাকে হাতে দেখতে পাই না, আমরা কি করতে পাই, আমরা তার রিভিউ দেখতে পারি, তার ছবি দেখতে পারি, তার বিষয়ে লেখা পড়তে পারি, প্রোডাক্ট ডেসক্রিপশন পড়তে পারি। তাই লেখা কেমন হবে, ভাষা কেমন হবে, তার রং কেমন হবে, তার হরফের অক্ষর কেমন হবে, ছবিটার কালার কম্বিনেশন কেমন হবে, এই বিষয়গুলো খুব জরুরি হয়ে যায়। কারণ আমরা কি করি, আইদার আমরা আমাদের ফোনের দেখি, ফোনের স্ক্রিনে দেখি, অথবা আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে দেখি। বেশিরভাগই আমরা ফোনে ইউজ করি। তাহলে এবার ফোনের স্ক্রিনে যতটুকুর সাইজ, একটা ল্যাপটপ স্ক্রিন বা একটা কম্পিউটার স্ক্রিনের সাইজটা অনেক বড়। তাহলে প্রথম যখন আমরা খুলবো, আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে যেন যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে প্রথমে থাকে, যাতে লোকে সেখানে অ্যাট্রাক্ট হয় এবং তার পরবর্তী জিনিসটা সে পড়তে পারে। এরকম একটা কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কন্টেন্ট জানতে ভালো হয়, কিওয়ার্ড যেন সেখানে ভালো হয়, এবং সেখানে যেটা হচ্ছে যে আপডেট যেন হতে থাকে। যে আমি একটা কোনো একটা কন্টেন্ট দিয়েছি, আমার প্রোডাক্টের ব্যাপারে কিছু ছবি দিয়েছি, সেটা লাস্ট 2 বছর ধরে একই আছে, তাহলে কিন্তু লোকের সেখানে, যেহেতু এত কম্পিটিশন, সেখানে স্টিক থাকবে না। তাই আমাদেরকে আপডেট রাখতে হবে এবং সময়ে সময়ে সেটাকে চেঞ্জ করতে হবে। এবং আমাদের ভারতবর্ষের মজাটা কি, আমাদের ভারতবর্ষে এত এত উৎসব, এত ফেস্টিভ্যালস, আমরা ফেস্টিভ্যালের উপর বেস করে, বিভিন্ন রকম সময়ের উপর বেস করে আমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারবো, কাস্টমারকে কি রাখবো, এনগেজ রাখবো, ব্যস্ত রাখবো। কার সাথে ব্যস্ত রাখবো? আমাদের ডিজিটাল মিডিয়ামের সঙ্গে। এবং ভালো করে লক্ষ্য করে দেখুন, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, যে ওন্ড মিডিয়া, আর্ন মিডিয়া, পেড মিডিয়া, কাস্টমার এবং ম্যানুফ্যাকচারার, কন্টেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, আপডেট, কিওয়ার্ডস, এই সমস্তগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকলে হবে না। এই সবগুলো একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে কি করতে হবে, লিঙ্ক রাখতে হবে। আমরা অনেক সময় দেখি যে ওয়েব পেজের মধ্যে নিচে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে, যেগুলো ক্লিক করলে পর আপনি আবার অন্য জায়গায় যেতে পারেন। সেই লিঙ্কের মধ্যেও আপনার প্রোডাক্ট সম্পর্কিত লিঙ্ক থাকবে। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা, যেহেতু বিভিন্ন কম্পোনেন্ট একজন আরেকজনের সঙ্গে যুক্ত হয়ে আমরা আছি, তাহলে যুক্ত থাকা মানে কি, নেটওয়ার্কে থাকা, নেটওয়ার্কে থাকা মানে কি ইকোসিস্টেমে থাকা। এবং যেহেতু এটা সমস্তটাই হচ্ছে ডিজিটাল মিডিয়ামে, তাই কার জন্য হচ্ছে, মার্কেটিং এর জন্য হচ্ছে, প্রমোশনের জন্য হচ্ছে, আমাদের ব্যবসার বৃদ্ধির জন্য হচ্ছে। তাই সেটাকে আমরা বলছি ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেম। তো এইভাবে পুরো বিষয়টা কিন্তু কাজ করে। তো এই হলো একটা খুব সহজ উপায়, সিম্পলিফাইড ওয়েতে একটা কনসেপ্ট বিল্ডিং। আশা করি আপনাদের একটু হলেও ধারণা তৈরি হবে যে ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেম আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এবং অবশ্যই প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদাভাবে বোঝা জরুরি। এবং তার জন্য পরবর্তীকালে আমি আরো ছোট শর্টস এবং ভিডিও নিয়ে আসবো, সেগুলোর মধ্যে চোখ রাখবেন। তাহলে আশা করি আপনাদের ব্যবসার অগ্রগতিতে বা স্টুডেন্ট যারা আছো, তাদের কনসেপ্ট বিল্ডিং এ কিন্তু অনেক সুবিধা হবে। তো আজকে এটুকুই থাকুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।